সময়টা ১৯৮০। এখানে গল্পের প্রধান চরিত্র নীলাকে দেখি। সে তার দুই বন্ধুর সাথে একটি গ্রামের সন্ধানে বেরিয়েছে। নীলার দুই বন্ধুর নাম হং আর আরিয়া। তারা এখন যে জায়গায় এসেছে, এখানে আরিয়ার এক বন্ধু থাকে। সেই বন্ধুর থেকে ওই গ্রামের বিষয় জানতে তারা এখানে এসেছে। আরিয়ার বন্ধুর নাম পল্টু। তারা পল্টুকে ওই গ্রামের কিছু ছবি দেখায়। এই সমস্ত ছবিগুলোই ছিল হাতে আঁকা। তারা দাবি করছিল এই ছবিগুলি ওই গ্রামেরই। সেই ছবিগুলির মধ্যে থেকে একটি নর্তকীর ছবি দেখে পল্টু জানায় সে এরকম একটি গ্রামের বিষয় শুনেছে যেখানে অনেক নর্তকী বসবাস করে, কিন্তু ওই গ্রামটি ছিল জঙ্গলের অনেক গভীরে। তাই পল্টু তাদেরকে সেখানে নিয়ে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু আরিয়া তাকে কিছু টাকা দিতেই সে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই গাড়ি করে ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে থেকে অনেকটা পথ অতিক্রম করে তারা ওই গ্রামটির মধ্যে এসে পৌঁছায়। এখানে আসতেই তারা লক্ষ্য করে অনেক নর্তকী নাচ প্র্যাকটিস করছে। এরপর তারা ওই গ্রামের এক বাসিন্দার থেকে এই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তির বিষয়ে জিজ্ঞেস করে, কারণ ওই বয়স্ক ব্যক্তির থেকে তাদের কিছু জানার আছে। মহিলাটি জানায় এই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলো বুয়ুত, কিন্তু এই মুহূর্তে তিনি গ্রামে নেই। এই জন্য তারা সবাই ঠিক করে বুয়ুত না আসা পর্যন্ত তারা এই গ্রামেই থাকবে। কিন্তু তাদের কাছে কোনো থাকার জায়গা ছিল না, তাই হং ওই মহিলাকে তাদের থাকার জন্য একটি জায়গা খুঁজে দিতে বলে। এই জন্য মহিলাটি তাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়, কিন্তু থাকার জায়গাটি ছিল খুবই খোলামেলা আর বাইরের আবহাওয়াটা ছিল খুবই ঠান্ডা। এরপর হং গ্রামের একটি মেয়ের সাথে কথা বলে। এর নাম রতি। হং রতির বাড়িতে নীলাকে একটা রাত আশ্রয় দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। এতে রতি রাজি হয়ে যায়। এরপর সে নীলাকে তার বাড়িতে নিয়ে আসে, তবে সে নীলাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এখানে যেন সে কোনো রকম শব্দ না করে, কারণ তার মা নাকি খুবই অসুস্থ। নীলা তার কথায় রাজি হয়ে যায়। এরপর রাতের বেলায় সবাই যখন ঘুমোচ্ছিল, তখনই সেই গ্রামের রাস্তা দিয়ে কিছু লোক কোথাও একটা হেঁটে যাচ্ছিল, আর তখনই হং এর সামনে থাকা একটি হ্যারিকেন হঠাৎই নিভে যায়। এরপর হং যখন পুনরায় হ্যারিকেনটি জ্বালানোর চেষ্টা করে, তখনই পিছন থেকে কেউ একজন অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎই হ্যারিকেনটি আবারও জ্বলে ওঠায় ওই লোকটি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। এদিকে ঘরের মধ্যে নীলার জল তৃষ্ণা পাওয়ায় সেই রুমের বাইরে আসে জল খেতে, কিন্তু তখনই সে রতির মায়ের রুম থেকে কিছু বিকট শব্দ শুনতে পায়। এরপর দরজার বাইরে থেকে সে যখন ভিতরে দেখার চেষ্টা করলো, তখনই হঠাৎ রতির মা তার দিকে অদ্ভুতভাবে তাকায় এবং এরপর ঘরের আলো নিজে থেকে নিভে যায় এবং সেই রুমের দরজাটি নিজে থেকে খুলে যায়। এরপর নীলা ওই রুমের ভিতরে একজন সুন্দরী মহিলাকে দেখতে পায়। ওই সুন্দরী মহিলা নীলাকে জানায় যে নীলা নাকি তাকে খুঁজতেই এই গ্রামে এসেছে, কিন্তু কেন সেটা বোঝার আগেই দরজাটা আবারও বন্ধ হয়ে যায়। তবে তাকে দেখে নীলা খুবই ভয় পেয়ে যায়। এরপর সকাল হতে নীলা আবারও রতির মায়ের রুমের বাইরে এসে রতির মাকে দেখছিল। তার মায়ের অবস্থা খুবই খারাপ, কিন্তু এটা কি ধরনের রোগ সেটা যখন নীলা রতির কাছে জানতে চাইল, তখন এর উত্তরে রতি কিছুই বলতে পারল না। এরপর নীলা জানায় যে তার মায়েরও নাকি ঠিক এমনই একটি রোগ হয়েছে এবং অনেক ডাক্তার দেখানোর পরেও তার মা সুস্থ ছিল না। তাই তার একটি তান্ত্রিককে তাদের বাড়িতে ডাকে, কারণ তারা ভেবেছিল তার মায়ের সাথে কেউ খারাপ কিছু করেছে। এরপর তান্ত্রিক তাদের জানায় যে তার মায়ের কাছে এমন একটি জিনিস আছে যার কারণে তার মায়ের উপর একটি অভিশাপ লেগেছে, এবং এই জিনিসটা হলো একটি হাতের বালা, যেটা এই গ্রাম থেকেই নাকি নীলার মা কোনো এক সময় নিয়ে এসেছিল। এবং তান্ত্রিকটি আরো বলে এই বালাটি যেখান থেকে নিয়ে এসেছে সেখানে যদি আবারও ফিরিয়ে দেয় তাহলে হয়তো তার মায়ের উপর থেকে এই অভিশাপ মুছে যাবে। তাই নীলা এই বালাটি ফেরাতেই এই গ্রামে এসেছে। এরপর সকাল হতেই হং আর বাকি দুজন আসে নীলার সাথে দেখা করতে, কিন্তু নীলা তাদেরকে রাতের বিষয়ে কিছুই জানায় না। এরপর তারা সবাই স্নান করার জন্য বেরিয়ে পড়ে। এই গ্রামে ছেলেদের এবং মেয়েদের স্নান করার জায়গা ছিল আলাদা, তাই ছেলে তিনজন চলে যায় ছেলেদের স্নান করার জায়গায় এবং এই দুজন চলে আসে মেয়েদের জায়গায়। মেয়েদের জায়গায় সবার স্নান করার জন্য আলাদা আলাদা রুম ছিল। এরপর রতি আর নীলা যে যার রুমে চলে যায়। এরপর স্নান করার সময় নীলা শুনতে পায় রতি অদ্ভুত রকমের একটি গান গাইছে, তাই সে তার রুমের একটি ফাঁকা স্থান থেকে রতিকে দেখার চেষ্টা করে, কিন্তু সে দেখে নীলা অদ্ভুত রকম ভাবে দাঁড়িয়ে আছে। এরপর তাড়াতাড়ি গা ধুয়ে নীলা বাইরে বেরিয়ে আসে। ওই সময় রতি জলের মধ্যেই ছিল এবং সে নীলাকেও ওই জলের মধ্যেই ডাকে। নীলা জলে নামতেই হঠাৎ করেই ওই জলের মধ্যে থেকে প্রায় কয়েকশো সাপ তাকে জলের নিচে টানতে থাকে, কিন্তু তখনই রতি তাকে ওই জল থেকে টেনে বাইরে নিয়ে আসে। বাইরে আসতেই নীলা লক্ষ্য করে ওই জলের মধ্যে কোনো সাপ নেই, আর সে জলের মধ্যে রতি ভেবে যাকে দেখেছিল সেটাও আসলে রতি ছিল না। এইদিকে এই তিনজন রাস্তা ভুলে একটি কবরস্থানের কাছে চলে আসে। এখানে তারা লক্ষ্য করে সমস্ত কবরগুলির উপর কালো কাপড় দিয়ে ঢাকা, তাই তারা ভয়ে এখান থেকে চলে যায়। এরপর তারা আসে বুয়তের ঘরে। আসলে তারা দেখতে এসেছিল বুয়ত গ্রামে এসেছে কিনা, কিন্তু এখানে থাকা একটি ছেলের থেকে তারা জানতে পায় বুয়ত এখনো গ্রামে আসেনি। সেই ছেলেটির কাছ থেকে তারা আরো একটি অদ্ভুত জিনিস জানতে পারে যে বুয়ত নাকি বিপদের সময় নিজের রূপ পরিবর্তন করে কালো কুকুরে পরিণত হয়ে যায়, যদিও এই বিষয়টা তারা বিশ্বাস করেনি। এরপর বাড়িতে আসতেই নীলা তার সাথে ঘটে যায় সেই ঘটনার বিষয়ে সবাইকে জানায়। এসব শুনে হং নীলাকে জানায় তাদের এখান থেকে বাড়ি চলে যাওয়াটা ভালো হবে, কিন্তু তখনই রতি তাদেরকে বুয়তের গ্রামে ফেরা পর্যন্ত এখানেই থাকতে বলে, যদিও এই বিষয়টা সবার একটু অবাক লাগে। এরপর রাতের বেলা সবাই যখন ঘুমোচ্ছিল, তখন নীলা বাইরে থেকে আবার একটা আওয়াজ পেয়ে বাইরে বেরোয় এবং এইবারে সে দেখে রতি তার ব্যাগ থেকে ওই বালাটি চুরি করার চেষ্টা করছে। সে রতিকে কিছু বলতেই যাবে, তখনই হঠাৎ বাইরে থেকে তারা কিছু গান বাজনার আওয়াজ পায়। রতি জানায় যে পাশের গ্রাম থেকে এই আওয়াজটি আসছে এবং নীলা যদি দেখতে চায় ওখানে কি হচ্ছে তাহলে সে তাকে ওখানে নিয়ে
নিয়ে যাবে। নীলা এতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন রাতের অন্ধকারে ওই শব্দগুলিকে ফলো করে ওই জায়গাটির কাছে চলে আসে যেখান থেকে শব্দগুলি আসছিল। অন্যদিকে সকাল হতেই নীলার বন্ধুরা তাকে ডাকতে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে সেখানে কেউ নেই। এদিকে নীলা আর রতিকে দেখি তারা যেখানে এসেছে সেখানে নীলা ওই মহিলাটিকেই দেখতে পায় যাকে সে আগেও দেখেছিল। মহিলাটি তার কাছ থেকে সেই বালাটি চায় যেটা নীলা তার সাথে করে নিয়ে এসেছে। এই বালাটি আসলে এই মহিলাটিরই। ইনি হলেন বদ্রা। নীলা বদ্রার থেকে জানতে পারে সেই যে তান্ত্রিকের কথা এখানে এসেছে সেই তান্ত্রিকটিও ছিল এই বদ্রা। নীলা আরো জানতে পারে রতি বদ্রার কথাই তাকে এখানে নিয়ে এসেছে, কারণ বদ্রা তাকে কথা দিয়েছে সে যদি এই বালাটি তাকে ফিরিয়ে দেয় তাহলে তার মা পুনরায় সুস্থ হয়ে যাবে। অন্যদিকে নীলার বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে একটি আদিবাসীদের আড্ডায় এসে পৌঁছায়। এখানে সকল আদিবাসীরা খুবই অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়েছিল, তাই তারা ভয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আসার আগে সেই আদিবাসীদের মধ্যে একজন পল্টুকে কিছু খাবার দেয়। এদিকে আবারও রতি আর নীলাকে দেখি তারা ওই জায়গা থেকে আবারও তাদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে রতি প্রথমে তার মায়ের রুমে যায় তার মা সুস্থ হয়েছে কিনা দেখতে, কিন্তু রতি দেখে তার মা সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে পড়েছে। এদিকে গোটা গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি নেমেছে। নীলা সিদ্ধান্ত নেয় সে আর এক মুহূর্ত এই গ্রামে থাকবে না, তাই নিজের ব্যাগপত্র গুছিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তার মধ্যেই তার বন্ধুদের সাথে তার দেখা হয়ে যায়, তারা তাকে আবারও বাড়িতে নিয়ে আসে। এরপর তারা নীলার থেকে জানতে চায় সে এরকমটা কেন করছে। নীলা তাদেরকে জানায় ওই বালাটি যার ছিল সে তাকে তার বালাটি ফেরত দিয়ে এসেছে। এতে পল্টু জিজ্ঞেস করে একটি বালা ফেরত দিতে তার একদিন কিভাবে লেগে গেল, কিন্তু নীলা জানায় সে তো কিছুক্ষণ আগেই সেখানে গিয়েছিল। তার মানে নীলা এতক্ষণ যে জায়গায় ছিল সেখানে সময় দাঁড়িয়ে গিয়েছিল। এসব কথার মাঝেই তারা বাড়ির মধ্যে থেকে একটা বিচ্ছিরি গন্ধ পায়। ওই গন্ধটি আদিবাসীদের দেওয়া ওই খাবারটি থেকে আসছিল। এরপর ওই খাবারটি খুলতেই তারা তার মধ্যে এমন কিছু দেখে যা থেকে তারা সবাই ভয় পেয়ে যায়। আসলে ওই খাবারটি ছিল বাদুরের মাংস। এরপর রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছিল তখন নীলা শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে। এরপর নীলা বাইরে বেরিয়ে রান্নাঘরে যেতেই সেখানে দেখে রতির মা দাঁড়িয়ে আছে। নীলা রতির মাকে এই অবস্থায় দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। রতির মা অদ্ভুতভাবে নিজের পায়ে দাঁড়িয়েছিল। এরপর সে নীলাকে বলতে থাকে সে যেন এই গ্রাম থেকে চলে যায়। এরপর নীলার চিৎকারে সেখানে বাড়ির পাখিরাও চলে আসে। কোনো এক অদ্ভুত শক্তি যেন রতির মায়ের দেহে প্রবেশ করেছে। তার কথাবার্তার অঙ্গিভঙ্গি দেখে মনেই হচ্ছে এসব বদ্রার কাজ। রতির মা সবাইকে জানায় যে এই গ্রামে একটা প্রথা আছে আর সেই প্রথাটা যেন সবাই আবারও চালু করে, তা না হলে এই পুরো গ্রামকে সে শেষ করে দেবে। এটুকু বলা মাত্রই তার অবস্থা পুনরায় আগের মতন হতে থাকে, কিন্তু এইবারে সে তার শরীরের চামড়া নিজে থেকে ছিঁড়ে ফেলতে থাকে। এটা সত্যি একটা ভয়ানক দৃশ্য। এইসব হওয়াকালীন এখানে আসে এই গ্রামের বুয়ত, যাকে নীলা এবং তার বন্ধুরা এতদিন ধরে খুঁজছিল। বুয়ত সবাইকে বলে তোমরা এই বালাটি এখানে কেন নিয়ে এসেছো, কিন্তু তারা জানতে চায় তাদের সাথে সব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। এরপর বুয়ত তাদের সমস্ত ঘটনা খুলে বলে। সময়টা 1955। এই সময়ে এই গ্রামে একটি প্রথা ছিল। গ্রামবাসীরা জঙ্গলের দেবীকে খুশি করার জন্য সময় সময়ে নর্তকীদের বলি দিত। এই গ্রামে একটি অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে মোট 7 জন নর্তকীকে একই সময়ে নাচতে হতো এবং তাদের মধ্যে থেকে যাকে বদ্রার পছন্দ হতো তাকে সে তার সঙ্গে তার দুনিয়ায় নিয়ে যেত। এর ফলে ওই মেয়েটি বাস্তব দুনিয়ায় মারা যেত। ইনি হলেন এই গ্রামের পুত্রী। আজকে তার সামনে যারা নাচছে তার মধ্যে সামনের এই দুজন হলো তার যমজ মেয়ে শান্তিকা আর জয়ন্তী। আজকের এই অনুষ্ঠানে বদ্রার শান্তিকাকে পছন্দ হয়েছে, এই জন্য শান্তিকা মারা যায়। তবে জঙ্গলের দেবীর যাকে পছন্দ হয় সে তার জন্য একটি হাতের বালা রেখে যেত, কিন্তু এইবারে পুত্রী এই বালাটিকে তার ছোট মেয়ে ইংরিকে দিয়ে শহরে পাঠিয়ে দেয়, কারণ এই বালাটি এই গ্রামে না থাকলে ওই অনুষ্ঠানটি আর কখনোই হবে না। আসলে এই ইংরি হলো নীলার মা, আর পুত্রীর যে আরেকটি মেয়ে বেঁচে ছিল সে হলো রতির মা জয়ন্তী। তবে এই বালাটিকে এই গ্রাম থেকে নিয়ে যাওয়ার ফলে বদ্রা 25 বছর ধরে এই গ্রামে কোনো অনুষ্ঠান করাতে পারেনি, কিন্তু বদ্রাকে ধোকা দেওয়ার জন্য পুত্রীও সেই একই রোগে ভুগেছে যেই রোগের রতি এবং নীলার মা ভুগছে। এরপর বুয়ত রতির মাকে সুস্থ করার জন্য একটি কালো মুরগি নিয়ে তার রুমে চলে যায়। হয়তো এটা দিয়ে সে কোনো বড়সড় তন্ত্রবিদ্যা করবে। এরপর অনেকটা সময় পার হয়ে যায়। সবাই যখন ঘুমোচ্ছিল হং বাড়ির বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু দরজা খুলতে যাবে ঠিক সেই সময় বুয়ত এসে তাকে এমনটা করা থেকে আটকায়। পরের দিন সকালে গ্রামের সকলে লক্ষ্য করে তাদের সমস্ত পালিত পশু পাখিকে কেউ বা কারা মেরে ফেলেছে। এছাড়াও গ্রামের সমস্ত ফসলও নষ্ট হয়ে গেছে। এরপর বুয়ত মেয়েদের স্নান করার জায়গায় এসে দেখে সেখানে জলের বদলে প্রায় কয়েকশো সাপ ঘোরাঘুরি করছে। এখানে বুয়ত বদ্রাকেও দেখতে পায়। বুয়ত বুঝতে পারে এই সবকিছুর পেছনে বদ্রার হাত রয়েছে, আর এই সবকিছু বন্ধ করতে হলে তাদেরকে গ্রামের সেই পুরনো প্রথাটিকে পুনরায় চালু করতে হবে। এই জন্য বুয়ত আবারও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য গ্রামের মেয়েদের বাছাই প্রক্রিয়া শুরু করে। তবে এই বাছাই প্রক্রিয়াটি ছিল একটু ভিন্ন। এই প্রক্রিয়ায় গ্রামের সকল মেয়েকে একটি বিশেষ ধরনের চা খাওয়ানো হয় এবং এই চা খেয়ে তাদের বলতে হতো যে চায়ের স্বাদ মিষ্টি নাকি তেতো। যাদের এই চায়ের স্বাদ মিষ্টি লাগবে তাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বদ্রা পছন্দ করেছে। কিন্তু বুয়ত লক্ষ্য করে এই গ্রাম থেকে বদ্রা মাত্র 6 জনকে পছন্দ করেছে, কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মোট 7 জন নর্তকীর প্রয়োজন হয়। এই জন্য বুয়ত নীলাকেও এই চাটি খেতে বলে। হংয়ের বহুবার বারণ করা সত্ত্বেও নীলা এই চাটি খেয়ে নেয়। এরপর সে জানায় চায়ের স্বাদ তারও মিষ্টি লেগেছে, তার মানে বদ্রা তাকেও পছন্দ করেছে। এরপর বদ্রা যাদেরকে পছন্দ করেছে তাদের সবাইকে সাদা কাপড়ে
ঢেকে জঙ্গলের গভীরের কোনো এক গুপ্ত স্থানে নিয়ে আসা হয়। এখানে সবাইকে গোলাপ জলে স্নান করিয়ে প্রথমে পবিত্র করা হয়, তারপর সেই জায়গায় নিয়ে আসা হয় যেখানে এই অনুষ্ঠানটি হবে। এখানে সবাইকে জানানো হয় আজকে সারাদিন তাদেরকে নাচতে হবে, কিন্তু নীলা জানায় সে নাচতে পারে না। তখন একজন বয়স্ক মহিলা তাকে কিছু একটা খাইয়ে দেয় এবং সে দাবি করে এটা খেলে নাকি সে নাচতে পারবে। এরপর সবাইকে তাদের নিজের নিজের ওনার গন্ধ শুকতে বলে এবং ওই গন্ধ শুকতেই তাদের আত্মা অন্য একটি জগতে চলে আসে এবং সেখানে তারা নাচতে শুরু করে। এখানে তাদের আশেপাশে সমস্ত অপবিত্র আত্মারাও নাচানাচি করছে। একটু পরেই এক এক করে বেশ কয়েকজন নর্তকী তাদের দুনিয়ায় ফিরে আসে, কিন্তু নীলা আর রতি এখনো ওই দুনিয়াতেই আছে। আর এমন অদ্ভুত ঘটনা এখানে উপস্থিত কেউই আগে দেখেনি, কারণ এতক্ষণে তাদের মধ্যে থেকে কোনো একজনকে ফিরে আসার কথা ছিল। অন্যদিকে বদ্রাকে দেখি, তার এইবারে এই দুটি মেয়েকেই পছন্দ হয়েছে, তাই সে তাদের দুজনকেই তার দুনিয়াতে থেকে যেতে বলে। কিন্তু তখনই নীলা অদ্ভুতভাবে ওই দুনিয়া থেকে ফিরে আসে, কিন্তু কিছু সময়ের মধ্যে সে আবারও ওই দুনিয়ায় ফিরে যায়। এদিকে বুয়ত এই দুজনকেই আবারও সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়, যার ফলে ওই দুজনের আত্মা ওই স্থানটি থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু তারা এখনো ওই দুনিয়ায় আটকে ছিল। এরপর এই দুজনের শরীরকে আবারও গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হয়, কিন্তু তারা এখনো শুয়ে শুয়ে নাচ করছিল। এদিকে এই দুনিয়ায় নীলাকে দেখি, সে এখন বদ্রার মহলে আছে এবং এখানে তার সাথে সেই সমস্ত মেয়েদের দেখানো হয় যাদেরকে বদ্রা তার দুনিয়ায় আগে নিয়ে এসেছিল। এখানে নীলা তার মাকেও দেখতে পায়, তারই সাথে রতি আর রতির মাও এখানে উপস্থিত ছিল, কিন্তু নীলার মা বারবার তাকে তার দুনিয়ায় ফিরে যেতে বলে। এইদিকে নীলার শরীর প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর বুয়ত একটা রুমের মধ্যে চলে যায় এবং একটু পরে ওই রুম থেকে একটি অদৃশ্য কুকুর বেরিয়ে বাড়ির বাইরে চলে যায়। তার মানে সেদিন ওই বাচ্চাটি যে কথাটি বলেছিল সেটা একদম ঠিক, যে বুয়ত নিজেকে কুকুরে পরিণত করতে পারে। অন্যদিকে কুকুরটি বদ্রার দুনিয়ায় এসে নীলাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু রতিকে সে বাঁচাতে পারেনি। এদিকে রতির মাও মারা যায়। এরপর নীলা এবং তার বন্ধুরা আবার ওই বালাটি নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু বাড়িতে এসে নীলা দেখে তার মাও মারা গেছে। আর এখানেই স্যাড এন্ডিং এর সাথে মুভিটি শেষ হয়ে যায়। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন।